উঠে গেলেন, সকালবেলা সে সিংহাসন আপনার জন্য থাকবে কিনা এটি নিশ্চিত নয়। রাজপ্রাসাদের আরামকে দাঁড়ায় আপনি বসে আছেন, কিংবা যে বিছানায় আপনি শুয়ে আছেন ওটি সকাল পর্যন্ত আপনার থাকবে এটি শিওর নয়। তো এই যে রঙের বায়োস্কোপ, নাট্যমঞ্চ, এই নাট্যমঞ্চের খুব অল্পতম সময়ের জন্য আমরা যা কিছু করি, এই কাজগুলো আসলে কতটা অনাহত, কতটা প্রয়োজন। অথচ এই রাজনীতির মাধ্যমে যেভাবে অমরত্ব লাভ করার সুযোগ রয়েছে, আপনি যদি রাজনীতির গণিত ম্যাথমেটিক্স জানেন, রাজনীতির দর্শন ফিলোসফি জানেন, রাজনীতির যে ইতিহাস এটা অধ্যয়ন করেন এবং রাজনীতির যে বাস্তবতা এটি মূল্যায়ন করেন, তবে এই বায়োস্কোপের যে সময়টুকু রয়েছে, রঙ্গমঞ্চের যে সময়টুকু রয়েছে, এটিকে আপনি পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারবেন। এমনিতেই আসলে যারা আধ্যাত্মিকতা চর্চা করেন তারা মানুষের যে জীবনটি এটিকে একটি অনন্তকাল হিসেবে বর্ণনা করেন, যে এটার কোনো শেষ নেই। এটার শুরু হয়েছে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলো একসাথে তৈরি করেছিলেন এবং এই রুহের মধ্যে প্রাণ সঞ্চার করেছিলেন। আমি, আমার বাবা হযরত আদম আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত রূহগুলো আল্লাহ কিন্তু একদিনে তৈরি করেছেন। এখন আবার আমাদের মৃত্যুর পরে আমাদের এই রূহগুলো আবার আল্লাহ নিয়ে নেবেন। সেখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, হাসর নাসর পর্যন্ত। এরপর আবার অনন্তকাল ধরে কেউ জান্নাতে থাকবেন, কেউ জাহান্নামে থাকবেন। কিন্তু এই যে শুরুটা হয় কেবলমাত্র রূহের, আর এটার শেষ হয় না। এর বাইরে বাকি যে পর্বগুলো, এই পর্বগুলোকে বলা হচ্ছে রঙ্গমঞ্চ। আমরা এই পৃথিবীতে আসছি, পুরো জীবনটাই একটা বায়োস্কোপ। এই স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, বাড়ি, গাড়ি, ক্ষমতা কোনো কিছুই আপন নয়। আবার আমরা কবরে যাচ্ছি, এটাও একটা ক্ষণিকের সময়, পার্মানেন্ট নয়। হাসরের ময়দান, দীর্ঘ সময় আমাদেরকে হাসরের ময়দানে থাকতে হবে, বিচারের ময়দানে থাকতে হবে। তারপরে যখন চূড়ান্ত সিদ্ধান্তের পর আমরা স্থিতি হব জান্নাতে অথবা জাহান্নামে, তখন একটা অনন্ত সময় আমাদের জন্য শুরু হবে। এটাই পৃথিবীর ইতিহাস, সকল ধর্মের এই একই কথা, মূল কথা। তো সেই অর্থে যে যেখানে আছেন, জীবনের যে যেখানে আছেন, একজন খুব ধনী হয়ে গেলেন, ওটা তার জন্য একটা রঙ্গমঞ্চ, বায়োস্কোপ। অর্থ চলে যেতে খুব সময় লাগে না, কিন্তু তিনি যদি অর্থের যে ম্যাথমেটিক্সগুলো রয়েছে ওটা ফলো করেন, তাহলে এই অর্থ তার জন্য লায়াবিলিটিস হয় না। ধরুন প্রেম করে, বা একজনের শরীরে অনেক শক্তি, মেহেরদিন টার্নার, তারপরে বিশ্ববিজয়ী গামা, এরকম শক্তিশালী, রক এরকম শক্তিশালী, কিন্তু অনেক বড় বড় শক্তিশালী জীবনের হিসাব মেলাতে না পারার কারণে ছোট্ট একটা দুর্ঘটনায় কঙ্কাল হয়ে গেছেন। একইভাবে ক্ষমতা, রাজনীতি একই অবস্থা। তো সেই দিক থেকে বর্তমান যারা ক্ষমতায় এসেছেন, বিএনপি এবং একই সঙ্গে জামাত, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, তো ওনাদের আসলে সময়টা কতদিন, তাদের এই বায়োস্কোপ, জীবনের এই রঙ্গমঞ্চ, জীবনের এই নাট্যমঞ্চ, রাজনীতির এই বায়োস্কোপ কতদিন চলবে আল্লাহ জানেন। কিন্তু আপনি আমি যদি গণনা করতে জানি, তাহলে আমরা মোটামুটি আন্দাজ করে বলে দিতে পারবো যে এই বায়োস্কোপের পরিণতি কী, শেষ দৃশ্য কিভাবে রচিত হবে এবং পরিণতি কোন দিকে গড়াবে। সেই দিক থেকে বর্তমান যে সরকার, সেই সরকার যারা পরিচালনা করছেন, আর সরকারের যারা প্রধান বিরোধী পক্ষ রয়েছে পার্লামেন্টে, রাজপথে, তাদের মধ্যে যে রসায়ন রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, তাদের মধ্যে যে ফিজিক্স রয়েছে, বস্তুগত যে বিষয় রয়েছে, এগুলো যদি আপনি পর্যালোচনা করেন, আপনি বলতে পারবেন যে এই বায়োস্কোপের ফলাফল
ভালো নয়, প্রথম দৃশ্য ভালো হয়নি, এখনও ভালো চলছে না, আর ভবিষ্যতেও ভালো যাবে না। কেন যাবে না? প্রথমত হলো যে এই সরকারের দুটো অংশ, 4টি অংশ। আমরা বলি না পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এইভাবে আপনি সামনে, পেছনে, ডানে, বাঁয়ে, এভাবে আপনি 4 ভাগে ভাগ করতে পারেন। তো এই সরকারের পেছনে কি ছিল? শেখ হাসিনার 15 বছরের কর্তৃত্ববাদী শাসন ছিল। তিনটি বাজে নির্বাচনের উদাহরণ ছিল। বিস্ময়কর অর্থনৈতিক উন্নয়ন ছিল। নজিরবিহীন দুর্নীতি, জুলুম, অত্যাচার, একনায়কতন্ত্র, যেটিকে সবাই এখন ফ্যাসিবাদী বলে গালাগাল করছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, মানুষের জীবনমানের উন্নয়ন, মানুষের যে বাইং ক্যাপাবিলিটি, ক্রয় ক্ষমতা বাড়া, এবং বৈশ্বিক যে উন্নয়ন, সেই উন্নয়নের বিচারে বাংলাদেশের যে সূচক, প্রতিটি সূচক ধাই ধাই করে আকাশচুম্ব হয়ে যাচ্ছিল। যেভাবে জিডিপি বাড়ছিল, যেভাবে পার ক্যাপিটা ইনকাম বাড়ছিল, যেভাবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছিল, যেভাবে পাসপোর্টের মূল্য বাড়ছিল, তো এটা বর্তমান সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আবার একই সঙ্গে অতীতে যারা অন্যায় করেছে, সেই অন্যায় যারা করেছে, চুরিচামারি যারা করেছে, বদমাইশি যারা করেছে, তো তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হবে, চুরি করতে চাইবে, ঘুষ দুর্নীতি করতে চাইবে, লুটপাট করতে চাইবে, এরকম লোক বিএনপির মধ্যে যারা আছে তাদের জন্য এই মুহূর্তটি রীতিমতো স্বর্গের সময়। তারা এই মুহূর্তে মনে করবো আমরা স্বর্গে আছি, আমরা এই কাজগুলো করবো। এর কারণ হলো যারা অতীতে সব বড় বড় চোর, একটারও শাস্তি হয়নি, সবাই ধরাছোঁয়ার বাইরে চলে গেছে এবং দেশের বাইরে গিয়ে পায়ের উপর পা তুলে, আগে ঢাকা শহরে থাকতো, এখন লন্ডন, আমেরিকায়, সিঙ্গাপুরে, দিল্লিতে তারা থাকছে। এটা আসলে কারো কারো কাছে খুবই আকর্ষণীয় একটা ব্যবসা হতে পারে যে ঠিক আছে, আমরা চুরি চামারি করলাম, বিদেশে টাকা পাচার করলাম, বউ বাচ্চা নিয়ে বাকি জীবন আমরা ওখানে কাটালাম। বাংলাদেশে মামলা হলো, মোকদ্দমা হলো, গালাগালিগুলো, তাতে আমাদের কি আসে যায়? এটা বর্তমান সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আপনি যদি পেছনের দিকে তাকান, এই পেছনের আওয়ামী লীগের জমানার এই দুটো। দ্বিতীয় যে চ্যালেঞ্জ, পেছনের চ্যালেঞ্জ, সেটা হলো গত 17 বা 18 মাসে। সেই 18 মাসের চ্যালেঞ্জ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন, তার সঙ্গে কতগুলো ইসলামিস্ট গ্রুপ একত্র হলেন, এনজিও একত্র হলেন, তারপরে আমেরিকা, দিল্লি, চায়না সবাই কমপ্লাই করলেন, ইউরোপ কমপ্লাই করলো। কমপ্লাই করার পরেও 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুই করতে পারেননি। কেন পারেননি? এর কারণ হলো যে ভিত্তি যে মূলগুলো, একটা রাষ্ট্রের যে ভিত্তি মূলগুলো, এটা নড়বড় হয়ে গেছে। যেভাবে মব হয়েছিল, যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল, তারপরে যেভাবে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছিল, এর প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা রিজন আছে, কারণ আছে। তো সেই কারণগুলো আপনি রাতারাতি বন্ধ করতে পারবেন না, রাতারাতি বন্ধ করতে পারবেন না। তো যার জন্য এই কারণগুলো থেকে বের হয়ে আসাটা এত সহজ বিষয় নয়। এটি বর্তমান সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। ফলে পিছনে যদি আপনি তাকান, তাহলে এই পিছনে এই সমস্যাগুলো আপনাকে তাড়া করবে, নেগেটিভগুলো আপনাকে তাড়া করবে, আপনাকে পিছনে টানবে, আর পজিটিভগুলো মানুষের এক্সপেকটেশন আপনার সম্পর্কে বাড়িয়ে দেবে যে হ্যাঁ, শেখ হাসিনা তো ভালো ছিল, পদ্মা ব্রিজ করেছে, শেখ হাসিনা তো ভালো ছিল, সে এই 300 ফিট রাস্তা থেকে শুরু করে বাংলাদেশের সব রাস্তাঘাট ফকফকা করে দিয়েছে। তারপরে সমস্ত এয়ারপোর্টগুলো, সমস্ত এই যে মেগা প্রজেক্ট, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শুরু করে, মানে যেদিকে তাকাই শুধু ফুলের সমারোহ। সাভার থেকে গাজীপুরে যান, গাজীপুর থেকে আপনি আবার সেই টাঙ্গাইলের দিকে যান, আবার এদিকে সাভার থেকে আপনি টাঙ্গাইলের দিকে যান, রাস্তার দিকে তাকান, কি প্রশস্ত, ইউরোপ এর মতো রাস্তা। মানুষজন চাইবে যে তারেক রহমান সাহেব এরকম একটা দুটো রাস্তা করুন, রাস্তার মধ্যে থেকে
মানে রাস্তার পাশ দিয়ে একটা খাল হোক, লেক হোক, এই যে আপনি 300 ফিটের দুই পাশে দুটো লেক, কিংবা হাতির ঝিলের যে লেক, এই হাতির ঝিলের লেক যে খনন করা হলো, এত দৃষ্টিনন্দন, এত সুন্দর, ইউনিক, মানে শহরের মধ্যে যে একটা সার্কেল জলপথ তৈরি হলো শেখ হাসিনার জমানাতে। লোকজন চাইবে, আচ্ছা ঠিক আছে, শেখ হাসিনা এটা করেছেন, ভালো কথা। আপনি গুলশান বাড়িধারা, এইটার যে এই লেকটা আছে, এই লেকটাকে আপনি হাতির ঝিলের মতো একটু করে দেন। লেকের চারিপাশে রাস্তা উদ্ধার করেন, সেখান দিয়ে আপনি ওয়াকওয়ে করেন, সেখান দিয়ে আপনি ওয়াটারওয়ে করেন, সেখান দিয়ে আপনি অন্ততপক্ষে 2 লেনের আপনি একটা ড্রাইভওয়ে করে দেন। টাকা নিয়ে ড্রাইভওয়ে করেন, সুন্দর একটা ড্রাইভওয়ে করে দেন। আপনার গুলশান বনানীর যে লেক আছে, বারিধারার যে লেক আছে, এর চারিদিকে যদি আপনার ড্রাইভওয়ে হয়, প্রচুর জায়গা আছে, মানে এখানে 2 লেনে বা 4 লেনের গাড়ি চলবে হাতির ঝিলের মতো, তারপরে সেখানে লোকজন চলাফেরা করবে, এই জায়গা আছে, এই জায়গা আছে। তো সেটা তাকে করতে হবে, এরকম চ্যালেঞ্জগুলো থেকে যাবে তার কাছে উন্নয়নের জন্য বর্তমান সরকারের কাছে। ফলে আগামীতে তাকে যদি এগোতে হয়, তাহলে অতীতের যে সকল নেগেটিভ জিনিস রয়েছে, একটা কাজও করা যাবে না। করলেই বলবে যে ওই যে আওয়ামী লীগের মতো এই কাজ করছে, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের চরিত্র। আবার যদি করতে না পারে, আওয়ামী লীগ তো ভালো ছিল, আওয়ামী লীগ এই কাজ করতে পেরেছে, তারপর শেষ ওই কাজ করতে পেরেছে, এরা তো কিছুই করতে পারছে না, খালি বড় বড় কথাবার্তা বলছে। এই কথাগুলো মানুষ বলতে থাকবে এবং মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। গেল সামনে পেছনে। এখন ডানে এবং বামে, তো ডান বামের দুটো দাগ আছে। ডান দিকে সাধারণত আপনজনেরা থাকে, বাম দিকে সাধারণত যারা থাকে মানে তাদেরকে নেতিবাচক বলা হয়। তো বাম দিকে যদি আপনি ধরেন, বিরোধী দল আছে জামাত এবং এনসিপি। তো জামাত এবং এনসিপির নতুন যারা প্রজন্মের, তারা গত 17 মাসে তারা যে বিশ্বাস অর্জন করেছে যে এই বাংলায় তারা যা ইচ্ছে তাই করতে পারে, এই বাংলায় তারা রাজকীয় সন্তান, এই নতুন বাংলাদেশে তারা স্রষ্টা। 71-এর যুদ্ধ আর 24-এর যুদ্ধ, এই দুয়ের মধ্যে 24-এর যুদ্ধটাই গুরুত্বপূর্ণ। 71-এর মুক্তিযোদ্ধার চাইতে জুলাই যোদ্ধা যারা আছেন তারা শ্রেষ্ঠ। আপনি এই তরুণ প্রজন্মের একজন দুজন নয়, লক্ষ লক্ষ যারা সমন্বয়ক নামে ছিলেন, হয়তো রাজনীতিতে অ্যাক্টিভ না, কিন্তু এই প্রজন্মের মধ্যে তারা মনে করে যে বিএনপি সুবিধাভোগী, তারা পলাতক একটি দল, মেরুদণ্ডহীন একটি দল। বেগম জিয়াকে যখন বন্দি করে রাখা হয়েছিল, তার বাড়ির সামনে বালির ট্রাক দেওয়া হয়েছিল, তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল, তিনি 17 বছর যত চেষ্টা করেন না কেন বাংলাদেশে আসতে পারেনি, তিনি স্কাইপিতে বসে বসে আঙ্গুল উঁচু করে বড় বড় কথা বলেছেন। তারা নতুন মুক্তিযোদ্ধা, বিএনপিকে ক্ষমতায় বসিয়েছেন। ফলে তাদের মধ্যে যে একটা অ্যাটিটিউড থাকবে, সেই অ্যাটিটিউড মোকাবেলা করার মতো শক্তি বিএনপির হবে না। বিশাল একটা প্রজন্ম, এই যে জেনজি, এটা এখন হয়তো কোনো কথাবার্তা বলছে না, কিন্তু কয়দিন পরে দেখবেন যে তারা স্বরূপে আবির্ভূত হবে এবং তারা মনে করবে যে শেখ হাসিনার মতো একটা বিরাট শক্তিকে আমরা পরাজিত করেছি, কাজেই তারেক রহমান বিএনপি এটা কোনো শক্তিই না, নাথিং, বগাস। এই যে মন মানসিকতা এবং এই যে তাদের কনফিডেন্স, সেই কনফিডেন্স লেভেলটা তাদেরকে এগিয়ে দেবে। আর অ্যাগেনস্টে বিএনপির যে হীনমন্যতা, এটা তো সত্য যে বিএনপি মাথা নিচু করেছিল, সরকারকে ভয় পেত, মানে আওয়ামী লীগকে ভয় পেত, তারা কিছুই করতে পারেনি। তারেক রহমান সাহেব দেশে আসতে পারেননি এবং তিনি যে এসেছেন, কেন আসছেন, কিভাবে আসছেন, এটা আমাদের সবার চেয়ে তারেক রহমান সাহেব খুব ভালো জানেন। তো কাজেই এখানে বাম দিকে যে এনসিপি আছে তাদের সাথে এরকম একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। এনসিপিকে এই মুহূর্তে যারা প্রমোট করছেন সব দিক থেকে মুরব্বী হিসেবে, তারা জামাত। 71-এ পাকিস্তানের মতো একটা শক্তির সাথে দোসর হয়ে মুক্তিযুদ্ধের সাথে 9 মাস সশস্ত্র যুদ্ধ করেছে এবং সশস্ত্র যুদ্ধ করার পর তারা এই দেশ ছেড়ে যায়নি, মাটি কামড়ে ছিল। ফলে জামাত আওয়ামী লীগের মতো নয়, বিএনপির মতো নয়, এই বাস্তবতাটা বুঝতে হবে। 71-এ এত বড় দুর্ঘটনা ঘটানোর পরেও তারা অনুশোচনা না করে, কোনো রকম দায় স্বীকার না করে এখনও পর্যন্ত বুক চিতিয়ে বাংলাদেশে আছে এবং নানা রকম কলা কৌশল করে সংসদে 78 সিট নিয়ে তারা বিস্ময়কর যুত্থান দেখিয়েছে। এটা এত সহজ বিষয় নয় বাম দিকে। দ্বিতীয়ত গত 17 মাসে তারা যে কৌশল দেখিয়েছে এবং গত 17 মাসে তাদের যে সফলতা, তারা যে ন্যারেটিভগুলো বিএনপির বিরুদ্ধে তৈরি করে ফেলেছে এবং নিজেদের ব্যাপারে তারা
যে আত্মবিশ্বাস তারা অর্জন করেছে, ইয়েস দে ক্যান ডু। তারা 15 থেকে 20টি সিট পাওয়ার উপযুক্ত ছিল, সেখান থেকে তারা যদি 78-এ আনতে পারে তাহলে 178 মানে 178 পার্লামেন্টারি সিট তারা আরেকটু ধাক্কা দিলে পেতে পারে, এই বিশ্বাস তাদের হয়ে গেছে। তাদের একেবারে অখ্যাত একজন প্রতিদ্বন্দ্বী দ্বারা তারা তারেক রহমান সাহেবের মতো প্রার্থীকে যেভাবে গুলশানের মতো জায়গাতে নাস্তানাবুদ করে ফেলেছেন, এবং তারা বিশ্বাস করেন যে এখানে ইঞ্জিনিয়ারিং করে আসলে জামাতের প্রার্থীকে হারানো হয়ে গেছে, মূলত জামাতের প্রার্থী জয়লাভ করেছে। এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস জামাতকে অনেক দূরে এগিয়ে দেবে, বিএনপিকে ভীষণ রকম বিপদে ফেলবে। এটা হলো বাম দিকের শক্তি। এবার ডান দিকের শক্তির কথা বলে আজকের বক্তব্য শেষ করব। ডান দিকে আছে বিএনপির সাহায্যকারী নেতা কর্মী থেকে শুরু করে সবাই। এখানে স্পষ্টতই জনাব তারেক রহমান নিজে উজিরে আজম প্রধান ব্যক্তি, তার সঙ্গে আছেন তার পরিবার, তার কন্যা, তার স্ত্রী, এর বাইরে আছেন তার নিকটাত্মীয়, আর আছেন লন্ডন থেকে তার একান্ত আপনজন যাদেরকে তিনি উপদেষ্টা বানিয়েছেন তারা। এরপরে তিনি বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টর থেকে তার পছন্দের কিছু মানুষকে উপদেষ্টা নিয়োগ দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে তার প্রতিনিধি রূপে সেগুলো তদারক করতে দিয়েছেন। এটা হলো তার প্রথম টায়ার। এখন এই প্রথম টায়ারে যারা আছেন তারা সবাই রাজনীতিতে হাতে গোনা অল্প কয়েকজন ছাড়া সবাই অনভিজ্ঞ, অপরিপক্ক এবং ক্ষেত্র বিশেষে পদ পদবীর জন্য অনুপযুক্ত। 2 নম্বর হলো যে এখানে সবাই এই প্রথম রাষ্ট্র পরিচালনায় এলেন, যেটা একটা ফার্স্ট টায়ারের কিচেন ক্যাবিনেট। এই প্রথম তারা রাষ্ট্র পরিচালনায় এলেন এবং এমন একটা পরিবেশ পরিস্থিতিতে তারা রাষ্ট্রের দায়িত্ব নিলেন যেখানে রাষ্ট্র ফাংশন করছিল না বা করছে না এখন পর্যন্ত। একটা সিস্টেম ধারাবাহিকভাবে যদি ফাংশন করে সেখানে একজন একেবারেই অবোধ শিশুকে সিংহাসনে বসিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব, কিন্তু এখন রাষ্ট্রের প্রধান নির্বাহীকে সব কিছু করতে হবে, সব সিদ্ধান্ত। তিনি ইচ্ছা করলে ছাগল পালন করতে পারেন, তিনি ইচ্ছা করলে বাঘ পালন করতে পারেন, তিনি ইচ্ছা করলে খাল কাটতে পারেন, তিনি ইচ্ছা করলে আকাশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারেন, তিনি ইচ্ছা করলে কিম হতে পারেন, তিনি ইচ্ছা করলে সম্রাট আকবর হতে পারেন। এরকম একটা নড়বড়ে অবস্থা রয়েছে। তো সেখানে প্রথম টায়ার নিয়ে এই রাজ্যের বা এই রাষ্ট্রের সব কিছু শক্ত হাতে দমন করা আমার কাছে সহজ মনে হচ্ছে না। দ্বিতীয় টায়ার হলো স্তর হলো ওনার প্রিয়জন দলের মধ্যে যারা আছেন তাদেরকে উনি নিয়োগ দিয়েছেন, বিশেষ করে ইয়াং তরুণ তুর্কি, যাদেরকে তিনি তুমি তুমি করে বলেন, মানে ছোট ভাইয়ের মতো বলেন। এরাও অনভিজ্ঞ, এদের কারো কারো বিরুদ্ধে ভীষণ রকম বদনাম রয়েছে। এদের যোগ্যতা, অনেকের যোগ্যতা নিয়ে ভীষণ রকম প্রশ্ন রয়েছে। হাতে গোনা 2-1 জন ছাড়া বেশিরভাগ মানুষ, মানে তার যে দ্বিতীয় স্তরের তার স্নেহভাজন যারা আছে, তারা সমাজে নিন্দিত, পরিবারে নিন্দিত, নিজেদের পরিবারে নিন্দিত, বাবা মা আত্মীয় স্বজন কেউ তাদেরকে পছন্দ করে না। তারা যে সোসাইটিতে আছেন সেই সোসাইটিতে তারা অনেকটা ফালতু, অসামাজিক, ব্যক্তিত্বহীন, লোভী, দরিদ্র, টাউট, বাটপার হিসেবে অনেকের খ্যাতি জুটে গেছে। এরপরে তৃতীয় স্তরে আছে দলের সিনিয়র নেতৃবৃন্দ, তাদেরকে তিনি ফেলতেও পারেন না আর নিতেও পারেন না, কিন্তু তাদেরকে বিভিন্ন পদ পদবি দিয়ে রেখেছেন, যাদের সঙ্গে তার মনস্তাত্ত্বিক, মানে জনাব তারেক রহমান সাহেবের মনস্তাত্ত্বিক দূরত্ব আছে, কিন্তু এরা পদ পদবিতে আছেন। যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা কেউ মানে গায়ে গা লাগিয়ে কাজ করবেন না, করছেন না। আবার এদের অনেকের শরীরও নষ্ট হয়ে গেছে, বয়সও বেড়ে গেছে, বয়স প্রায় অনেকের 70-75-এর উপর উঠে গেছে। ফলে তারা যেখানেই থাকেন তারা এই 3টি কারণে, তারা অনেকেই বেগম জিয়ার আপনজন ছিলেন, অনেকে তারেক রহমান সাহেবের সাথে মনস্তাত্ত্বিক দূরত্ব রয়েছে, আর অনেকের বয়সের ভারে তারা নুজো। ফলে এখানে আউটপুট আসবে না। আর চতুর্থ যে স্তরটি রয়েছে সেটি হলো কতগুলো মীর জাফর, মীর মদন, রায়দুল্লভ, ইয়ার লতিফ, যারা বেগম জিয়ার ক্ষতি করেছে, তারেক রহমান সাহেবকে টিটকারি করেছে, তার কথা শুনানি, তার মৃত্যু কামনা করেছে, এবং পুরো সময়টি তারা যখন যেখানে যে দরগা পেয়েছে সেই দরগায় তারা বাতি জ্বালানোর চেষ্টা করেছে।
এই ধরনের দোদুল্যমান অস্থির প্রকৃতির একটা গ্রুপকে তিনি তার কাছে টেনে নিয়েছেন, যারা তিনি পার্লামেন্টারি কমিটির বৈঠক করবেন, সেখানে বসে পিছনে বসে তারা সুদা কাটবে। তারা মন্ত্রণালয়ে বসে চেয়ারে বসে যখনই লোকজন পাবে এই প্রধানমন্ত্রীর গীবত গাইবে। এই সেম কাজটি শেখ হাসিনাও করেছিলেন। ফলে এই যে তার ডান দিকে 4টি স্তর আমি বললাম, ফোর্থ টায়ার অফ পাওয়ার, ক্ষমতার যে 4টি বলয় রয়েছে। ধন্যবাদ। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, যে বিষয়টা নিয়ে আজকে আমরা একটু কথা বলতে চাই, যদিও আপনি সব বিষয় নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে সাবলীল ভঙ্গিতেই বলেন, আলোচনা করেন, কিন্তু নদী বিষয়ে আপনার একটা বিশেষ, আমি মনে করি দক্ষতা আছে কিনা জানি না, অতৃপ্তি আছে। অতৃপ্তি বলছে এই কারণে যে আপনি এই দায়িত্বে গিয়েছিলেন, যাওয়ার পর কাজ শেষ করতে পারেননি, তার আগে আপনাকে ওখান থেকে বলবো বের করে দেওয়া হয়েছে। তো আমার ধারণা যে আপনি এই বিষয়টা নিয়ে আপনার কিছু আলোচনা হয়তো এখন করার মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই কারণে যে আমাদের সরকার প্রধান উনি নিজেই খাল নিয়ে বেশ চিন্তা করছেন। ওনার যে কয়টা ঘোষিত কর্মসূচি ছিল দায়িত্ব নেওয়ার শুরুতেই এবং আগেও, তার মধ্যে একটা ছিল খাল খনন। আমরা খাল খনন কর্মসূচির উদ্বোধন দেখলাম এবং এটা নিয়ে নানা ধরনের কথা এর মধ্যে হচ্ছে। অনেকে বলছেন যে ওনার মধ্যে অনেকে ওনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছায়া দেখছেন। আবার অনেকে বলছেন জিয়াউর রহমান সাহেব যখন এটা করেছিলেন তখন সে যে বাস্তবতা ছিল, এখন তো আর সেই বাস্তবতা নাই। কাজেই এই সময় এটা করাটা কি কেবলমাত্র স্টান্টবাজি, নাকি আসলে এর কোন রকম উপকারিতা হতে পারে? আমি যদি আরেকটু ডিপে যেতে চাই, সেক্ষেত্রে আমি বলবো আপনার কাছ থেকে আমি হয়তো এটাও জানতে চাইবো যে খাল খনন করলে কিভাবে করলে কি হতে পারে, অথবা যেভাবে হচ্ছে এটা ঠিক কিনা। তো এই সবগুলি প্রশ্ন একবারে করলাম, আপনি একটা একটা করে অল্প অল্প করে জবাব দেন, তাহলে সেখান থেকে হয়তো আমি আবার একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারবো। এটা একটা বড় ধরনের উদ্যোগ। 20,000 কিলোমিটার খাল খনন, পুনর্খনন একটা বিশাল একটা কর্মযজ্ঞ। অ্যাকচুয়ালি যে এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি নিয়েছিলেন আজ থেকে 47 বছর আগে, তারই একটা ধারাবাহিকতা হিসেবে আমি এটাকে দেখি। জিয়াউর রহমান সাহেব এই 1976-এর নভেম্বরে আপনার উলসি এবং যদুনাথপুরের এই দুটো জায়গার মাঝে যে বেতনা নদী, ওই বেতনা নদী খননের মাধ্যমেই কিন্তু এই কাজটা শুরু হয়। আমরা তখন স্টুডেন্ট, আমরা মনে আছে যে উনি একটা বক্তৃতায় উলসি যদুনাথপুরের অনেকবার উল্লেখ করেছিলেন, কেউ কেউ বলেন 19 বার উনি এই জায়গাটার কথা উল্লেখ করেছিলেন। এবং জিয়াউর রহমানের সেই খাল খনন যে কর্মসূচি কিন্তু এখনো লোকজন মনে করে, তবে প্রেক্ষিত ভিন্ন হয়ে গেছে। সেই সময় যেটা ছিল এখন কিন্তু সেই অবস্থা নাই। সেই সময় নদীতে খালে নদীতে এত বেশি দূষণ ছিল না, দখল ছিল না। আর একটা বিষয় ছিল কি, 74-এ যে একটা দুর্ভিক্ষ হয়েছিল বাংলাদেশে, তখন খাদ্যের বিশেষ সংকট ছিল। তো ওনার উদ্দেশ্যই ছিল যে খাদ্য উৎপাদন কিভাবে আহ, বাড়ানো যায়, তার জন্য সেচের পানি দরকার। সেচের পানির নিশ্চয়তার জন্য সংস্থান করার জন্যই কিন্তু মূলত খাল খননের ছিল, মানে উদ্যোগটা নেওয়া হয়। সাথে সাথে মৎস্য চাষও হয়েছে, অটোমেটিক্যালি মৎস্য চাষও হয়েছে। কিন্তু এখন যেটা উদ্যোগটা নেওয়া হয়েছে, এখন আপনার খাল তো আর নতুন করে খনন করা দরকার নেই, কারণ খাল কিন্তু অনেক আগে থেকে ছিল। মোগল আমলে খাল ছিল, পাকিস্তান আমলে খাল ছিল, প্রাকৃতিক খাল ছিল, অনেক খাল কাটা কাটা হয়েছে। জিয়াউর রহমান অনেক খাল কেটেছেন, সঠিক হিসাব পাওয়া যায় না, তবে 2200 কিলোমিটার নতুন খাল কেটেছেন। আবার বাকি প্রায় 5-6 হাজার, টোটাল 6,000 কিলোমিটার পুনর্খনন করা হয়েছে। টোটাল 6,000 খাল পুনর্খনন মানে সংস্কার করা হয়েছে। খাল সাধারণত বাংলাদেশে যেটা হয় যে আপনার পলি পড়ে, তো অব্যবস্থাপনা, পলি পড়লে কিন্তু খাল আপনার বন্ধ আচ্ছা, হয়ে আমি যায়, বিশেষ করে। আপনাকে একটু থামাই, একটু জায়গা আমি একটু বুঝতে চাচ্ছি যে আমরা তো আসলে শৈশব থেকে এই যে খাল বিল নদী নালা এগুলি দেখে দেখে অভ্যস্ত। আসলে খালের প্রয়োজনীয়তাটা কেন? খালে কি হয়? খাল থাকলে কি লাভ হয়, না থাকলে কি লস হয়, আগে কি লাভ হতো, অথবা এখন কি লাভ হওয়ার সম্ভাবনা আছে?
একটা খাল খাল থেকে আমি কি লাভ পেতে পারি এই মুহূর্তে? প্রথমত আপনার খালের মাধ্যমে পানি গ্রামের ভিতরে আসে, এবং যখন গ্রামে বা কোনো জায়গায় বেশি পানি হয়ে যায়, খালের মাধ্যমেই কিন্তু সেই পানিটা নিষ্কাশিত হয়, যেটা নদীতে চলে যায়। অর্থাৎ জলাবদ্ধতা, খাল না থাকলে প্রচুর জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা থাকে। খাল হচ্ছে একটা ড্রেনেজ ব্যবস্থা। গ্রামীণ একটা ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে এই খালগুলি। খাল বন্ধ হয়ে গেলে আপনার ব্যাপকভাবে জলাবদ্ধতা হবে, আপনার ফসল ঠিক মতো চাষ করতে আপনি বলতে পারবেন না আইসের জন্য। সুতরাং খাল এটা একটা ইকোসিস্টেমের অংশ। তবে অনেকেই ভাবে কি খাল মনে হয় একটা আলাদা জিনিস। নো, খাল নদীরই অংশ, নদীরই একটা পার্ট। কারণ খাল তো নদীর সাথে সংযুক্ত হয়। এই যে শাহপাড়া খাল, যেটা প্রাইম মিনিস্টার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উদ্বোধন করলেন, এটা কিন্তু দুইটা নদীকে সংযোগ করে, ঢেপা নদী আর পুনর্ভবা। ঢেপা নদী থেকে পানিটা এসে পুনর্ভবার দিকে যায়, ওইখানে স্লোপ আছে। এখন এই যে যায়, এখন তো যেতে পারে না, এখন খাল সেখানে বন্ধ হয়ে গেছে, মানে মানে এ হয়ে গেছে, কি বলে যে শিল্টেড হয়ে গেছে, পলি পড়ে গেছে, জায়গায় জায়গায় বন্ধ হয়ে গেছে। এখন সেটাকে যদি চালু করা যায়, তাহলে বর্ষাকালে ঢেপা নদী থেকে পানি এখানে আসবে, প্রবাহিত হবে, এবং পানি আপনি রেগুলেটরের মাধ্যমে ধরে রাখবেন। সেই পানিতে আপনি হাঁস চাষ করতে পারবেন, মাছ চাষ করতে পারবেন, ইরিগেশন করতে পারবেন। আপনি জানেন যে গবাদি পশু পালন করতে হলে কিন্তু আপনার নদ নদী খালের দরকার আছে। গবাদি পশুর যে গোসল করাইতে হয় টাইম টু টাইম, এগুলি নদী ছাড়া, খাল ছাড়া হয় না। তা পানি, এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিনিয়তই আমরা দেখতেছি, খবর পাই যে পানির যে গ্রাউন্ড ওয়াটার লেভেল, এটা নিচে চলে যাচ্ছে। অর্থাৎ সেচ করতে যে এরা কিন্তু ডিপ টিউবওয়েল অনেক সময় পানি পাচ্ছে না, শ্যালোতেও পাচ্ছে না। এখন এটার কারণ হচ্ছে যে রিচার্জ হয় না। আপনি যদি খালে পানি রাখেন, সে পানি থেকে সিপেজ হয়ে রিচার্জ হবে। অর্থাৎ আপনার একটা ভালো একটা দিকে যাচ্ছেন যদি এই খালগুলিকে ঠিক মতো সংস্কার করা যায়। অর্থাৎ আপনার এইখানে যে ঠিক মতো গভীরতা হইলো, এর যে দুই পাশে ব্যাংকটা, দুই পাশের যে এমব্যাংকমেন্ট, যে বাঁধটা, সে বাঁধটা যেন ঠিক মতো হয় 1:15, অর্থাৎ নিচে যতটা আছে তার থেকে উপরে একটু কম হবে, যাতে ভেঙে না যায়। এই জিনিসগুলি কিন্তু ইম্পর্টেন্ট। এবং সেখানে আপনি গাছ লাগাতে পারেন, ব্যাপকভাবে আপনি গাছ লাগাতে পারেন। আপনি ধরেন 60-70 হাজার কিলোমিটার আছে নদী এবং খালের পার অ্যাকচুয়ালি। সেখানে যদি আপনি গাছ লাগান, এই যে 5 কোটি 25 কোটি গাছ, তার একটা বিরাট অংশ এইসব জায়গায় আপনি লাগাতে পারতেছেন। জি, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নদীর সঙ্গে খালের একটা সম্পর্ক আছে। নদী হ্যাঁ, থেকে একেবারে পানিটাকে খালের মধ্যে আনা হবে, অথবা আসে, জলাবদ্ধতার দেখা যায় সময় আসে। খাল দিয়ে পানিটাকে নদীতে পাঠানো হবে। এবং সেচের জন্য খালটা প্রয়োজনীয় হতে পারে। যেমন শুকনো মৌসুমে যখন নদী শুকিয়ে যায়, তখন হয়তো খালের মুখটাকে বন্ধ করে দিয়ে ওই খালের পানিটা দিয়ে সেচের কাজও করা যেতে পারে। এই তো? Right. তো না, এটা এটা তো, জি বলেন। না, এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, খালগুলি সাধারণত ছোট মাঝারি নদীর সাথেই সংযুক্ত, নদীরই মানে সংযোগ করে। এই জায়গায় এইসব ছোট মাঝারি নদীগুলিও কিন্তু মৃতপ্রায় হয়ে যাচ্ছে। প্রথমত ভারত থেকে, উজান থেকে পানির পরিমাণ গ্রীষ্মকালে অনেক কমায় দেয়, যার ফলে সব নদীগুলি কিন্তু আমাদের মৃতপ্রায় হয়ে যাচ্ছে। সেই জন্য নদীর দিকেও কিন্তু জোর দিতে হবে, সেখানেও খননের ব্যবস্থা করতে হবে, সেখানেও রিজার্ভয়ারের মতো করতে হবে আমাদেরকে। যদি পানিতে স্বয়ংসম্পূর্ণ হতে হয়, আমাদের কিন্তু ওই একটা গ্র্যান্ড প্ল্যানের দিকে যেতে হবে। ভারতের সাথে আপনার সম্পর্ক আছে ভালো, কিন্তু ভারত তো আপনাকে পানি ঠিক মতো দেয় না। এবং পানির ব্যাপারে, নদীর ব্যাপারে ভারত একটা অবিশ্বস্ত বন্ধু। এই 54 বছরে আপনি কেবলমাত্র একটা চুক্তি করতে পারছেন, গঙ্গা চুক্তি। সেই গঙ্গা চুক্তি কিন্তু এক্সপায়ার করে যাবে এই 26 সনের ডিসেম্বর মাসে। এখন পর্যন্ত ওই গঙ্গা চুক্তি নবায়নের জন্য যেসব ধাপ নেওয়া দরকার ছিল, বাংলাদেশ চেষ্টা করেছে, কিন্তু ভারত সেখানে আগায়নি। অর্থাৎ আমাদের ডিসেম্বর মাসের পরে চুক্তি নাও থাকতে পারে, সেই মানে ক্ষেত্রে গঙ্গা আমাদের চুক্তি মানে কি? ফারাক্কা চুক্তি? ফারাক্কা চুক্তি, এটাকে গঙ্গা চুক্তি আর কি বলা হয়। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে এখন যদি নদীই না থাকে, যদি নদী সব মরে যায়, তাহলে খাল করে আমার লাভটা কি হবে? খরচের ছাড়া, তাহলে খরচ ছাড়া কিছু নাই, নাকি বৃষ্টির পানিও সেই খালে জন্যই তো থাকবে? সেই জন্যই তো আমি সবসময় বলে আসছি, খাল খনন প্রক্রিয়ায় সেখানে নদীরও দিকে জোর দিতে হবে, সেখানে নদীর দিকেও জোর দিতে হবে। আমাদের একটা সুবিধা আছে, অসুবিধা হচ্ছে যে
গ্রীষ্মকালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়কালটাতে উজান থেকে অর্থাৎ ভারত থেকে খুব কম পানি আসে। আবার বর্ষাকালে আপনার অনেক পানি আসে, অর্থাৎ যদি 10 ভাগের 1 ভাগ পানি আসে গ্রীষ্মকালে, তো বর্ষাকালে প্রচুর পানি আসে। এই পানি ভারত কিন্তু আটকে রাখতে পারে না, পারা তার কোনোভাবেই সম্ভব না। তিস্তা দিয়ে আসে, ব্রহ্মপুত্র দিয়ে আসে, আপনার গঙ্গা দিয়ে আসে, আর ছোট ছোট নদী দিয়ে তো আসেই। আমরা যদি বর্ষাকালে এই পানির রিজার্ভারের মাধ্যমে ধরে রাখতে পারি, যেমন যে গঙ্গা চুক্তিটার, গঙ্গা ব্যারেজের যে একটা পরিকল্পনা হয়েছিল, একটা বিউটিফুল, একটা খুবই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল, কিন্তু সেইভাবে ডিজাইন করা হয়েছিল। আমি তাদের 2-1 ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করেছি, আজকেও আলাপ করছি। সেইখানে ছিল কি আপনার 10-15 ফিট উঁচু দুই পাশে ব্যাংকপেট করা হবে, এবং পানি যে আসবে সেই পানি উচ্চতা অনেক উচ্চতায় থাকবে আর কি, ওই 10-15 মিটার ফিট উচ্চতায় থাকবে। সেই পানিটাকে আপনার গ্রীষ্মকালে আপনার ওই দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে নদীগুলি আছে, নদীগুলির মধ্যে আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দিলে হবে ওই নদীগুলি আবার তার সেই মৃতপ্রায় নদীগুলি আবার জীবন ফিরে পাবে। স্যালানিটির যে ভিতরের দিকে অনেক স্যালাইন হয়ে যাচ্ছে, সেই স্যালানিটিটা থাকবে না, কমে যাবে। এইভাবে এই প্ল্যানটা করা হয়েছে, এবং তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। কিন্তু আনফর্চুনেটলি ভারত সেটাকে অনেক বাধা দিছে। ভারত বলছে যে এটা যদি তোমরা করো তাহলে এই পানি পিছু আমাদের ফারাক্কার এদিক দিয়ে এসে ই করে ফেলবে, ফ্লাডেড করে ফেলবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ প্রপোজাল দিছিল যে ভিতরে 62 কিলোমিটার জায়গা, এই এমব্যাঙ্কমেন্ট আমরা নিজেদের খরচে করে দেব। থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা নিজেদের খরচে ভারতের এই মালদা, ফারাক্কা, ওই গঙ্গার আমরা করে দেবো, যাতে যে পানিটা বাড়বে তোমাদের সাইডে ব্যাকফ্লোতে, সেটা তোমাদের জন্য ক্ষতি হবে না। এবং আমাদের এই রাজশাহীতে করার কথা ছিল, সেটাকে নিয়ে আরো ডাউন স্ট্রিমে আপনার পাংশা, রাজবাড়ির পাংশাতে করা হয়েছে। তবুও ভারত অ্যালাউ করে নাই, মানে বাধা সৃষ্টি করছে। শেখ হাসিনাকে বলছে, শেখ হাসিনা বলছে কি ডিজাইন ফ্ল আছে, ডিজাইনের গন্ডগোল আছে। ডিজাইনে কোনো গন্ডগোল নেই। আমি অনেকবার বলছি যে এই প্রজেক্টটা চালু করা দরকার ছিল এই কেয়ারটেকার, এই ইন্টারিম গভর্নমেন্টের সময়, কিন্তু এটা করে নাই। যে ভারত ক্ষিপ্ত হবে, ভারত ক্ষিপ্ত হবে বলে কিন্তু আপনি গঙ্গা এই ব্যারেজ তৈরির কোন রকমের উদ্যোগ নেওয়া হয় নাই। আমি আশা করবো যে বর্তমানের যে সরকার আছেন, তারা এই গঙ্গা ব্যারেজকে প্রায়োরিটি ভিত্তিকে, দরকার হইলে নিজেদের টাকায় আমরা কাজ শুরু করে দিতে পারি। তো কয়েক বছর লাগবে করতে, কিন্তু আমরা পানির ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। যেমন জিয়াউর রহমান যে খাল কাটার যে প্রোগ্রামটা নিয়েছিলেন, সেটা ছিল কি খাদ্যে উৎপাদন করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। সেই জন্য কিন্তু বলা হয় খাল কাটার প্রোগ্রামের সাথে যে স্বনির্ভর, স্বনির্ভর, এই স্বনির্ভর একটা কনসেপ্ট ডেভেলপ হয়েছিল। এখন আমি মনে করি কি আমাদের পানির ব্যাপারে স্বনির্ভর হতে হবে, সেইভাবেই আমাদের গ্র্যান্ড প্ল্যান নিতে হবে। এই যে গঙ্গা ব্যারেজ এবং তিস্তা, তিস্তাটাও নতুন ভাবে চিন্তা করে আমাদের ব্যারেজেরই করতে হবে। এবং ছোট ছোট নদীগুলি বর্ষাকালে যে পানি আসে, বর্ষাকালে যে পানি আসে সেই পানি ধরে রাখার, এই যে ধরেন এই যে খালগুলি, কিন্তু খালের থেকেও বড় যে সব নদীগুলি আছে, সেই নদীগুলো এমব্যাঙ্কমেন্ট করে আপনি সেখানে রাবার ড্যাম বলেন, কিংবা আপনি সেখানে রেগুলেটর বলেন, দিয়ে পানিকে আপনি ধরে রাখবেন, গ্রীষ্মকালে আপনার পানিটা ছাড়বেন। অর্থাৎ ব্রিজিং লোন দেয় না, ব্রিজিং লোনের মতো। কারণ কি ভারতের এখানে একটা সমস্যা হচ্ছে, তারা যত চেষ্টা করুক তারা কিন্তু বর্ষাকালে সব পানি পানি ধরে রাখতে পারবে না, তাহলে তাদের ফ্লাডেড হয়ে যাবে। কিন্তু ভারত কি তাহলে করে, জি জি আপনি বলেন ভারত কি করে? ভারত যেটা করে বর্ষাকালে বেশি পানি ছাড়ে, কারণ অনেক ড্যাম তৈরি করছে তারা। সেই ড্যামের থেকে পানি ছেড়ে দেয় বৃষ্টি হলে। ভারত পানিকে, নদীর পানিকে আপনার জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করতেছে বাংলাদেশের বিরুদ্ধে। আমাদের এই ধারণাটা আসা দরকার। জি, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে তারেক রহমান সাহেব যিনি যে খালটা কাটার যে উদ্যোগটা নিয়েছেন, এবং এটা তো একটা যে উদ্বোধন করেছেন, এখন তো এটা চলতে থাকবে। তো এখন ওনার যে পরিকল্পনাটা, আপনি কি মনে হয় যে এই পরিকল্পনা বাস্তবায়নটা এই মুহূর্তে বাস্তবসম্মত হবে? এখন এখানে তো যে কোনো কাজের একটা পরিকল্পনা থাকে, যে একটা সেন্ট্রাল পরিকল্পনা থাকে, এবং প্রত্যেকটা খালের জন্য বা একটা রিজিয়নের জন্য বা একটা নদীর অববাহিকার জন্য যে পরিকল্পনা থাকে, সেই সব পরিকল্পনা কিন্তু পাবলিক ডোমেইনে নাই, কারোর কাছে ওইগুলি নাই।
এখন ধারণা করি পরিকল্পনা আছে, কিন্তু আমি মনে করি কি যে এই পরিকল্পনাটাকে আরো একটু রিফাইন করা দরকার অ্যাজ উই গো। রিফাইন করা মানে কি, নদীগুলিকেও এর সাথে সম্পৃক্ত করা দরকার, নদীগুলিকে প্রবহমান করা দরকার। নদীগুলির ভিতরে যে আপনার তাকে ইউজফুল করতে হলে প্রথমেই করতে হবে কি, যেসব নদীতে কচুরি পানাতে আটকে গেছে কচুরি পানা ক্লিয়ার করে ফেলবে। এটা অল্প খরচের কাজ, স্বেচ্ছাশ্রমের কাজ, এই বেশি খরচ নাই। তাহলে হবে যে নদীগুলির আপনার মানে ইউজফুলনেস বাড়বে, সেখানে নৌযান চলবে। আর একটা বিষয় হচ্ছে কচুরিপানা কিন্তু পানিকে শুকিয়ে ফেলে। নর্মাল যে এভাপোরেশন হয় সেই এভাপোরেশনের তুলনায় কচুরিপানা জায়গায় আপনার 4 টাইমস পর্যন্ত আপনার পানি এভাপোরেটেড হয়ে শুকিয়ে যায়। সেই জন্য কচুরিপানাকেও এটার সাথে যুক্ত করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে নগরের যে খালগুলি আছে, নগর বা নগরের আশেপাশে, ঢাকার আশেপাশে অনেক খাল আছে, ঢাকার ভিতরে অনেক খাল আছে, সেইসব খাল শুধু খনন করলেই হবে না, দখলমুক্ত করলেই হবে না, সে খালকে দূষণ মুক্ত করতে হবে। এবং আমাদের এই ওয়াটার সেক্টরে যেটা আমি দেখি যে বৃহত্তর ঢাকার ভিতরে 18টা নদী আছে। 18টা নদী আপনার ইকোলজিক্যালি ক্রিটিক্যাল অবস্থায় আছে, বলতে গেলে বলা যায় যে বায়োলজিক্যালি ডেড। এইখানে মাছ হয় না, এখানে ব্যাঙ হয় না, সাপ হয় না, অন্যান্য যে শামুক, ঝিনুক, এমনকি যে নদীর পাড়ে আমরা যে ভুবন চিল দেখি সেসবও আমরা কিছু দেখি না। এই নদীর আশেপাশের ছেলেরা বা শিশুরা তারা কিন্তু সাঁতার জানে না, কারণ নদীতে তারা নামতে পারে না। এই যে একটা অবস্থা, এই নদীগুলি নিয়ে একটা জাতীয়ভাবে চিন্তা করা দরকার যে আমরা এগুলো কিভাবে দূষণ মুক্ত করবো। বুড়িগঙ্গাকে দখলমুক্ত করা গেছে, বিআইডব্লিউটি একটা ভালো কাজ করছে যে তারা ওই নদীর পাড় দিয়ে ওয়াক ওয়ে করে দেওয়ার ফলে ওইখানে থেমে গেছে দখলের। এটা একটা উল্লেখযোগ্য কাজ করছে বিআইডব্লিউ। আমি সবসময় বলি যে এই ধরনের যদি করতো অন্যান্য জায়গায় তাহলেও এনক্রসমেন্টটা বন্ধ হতো, কিন্তু দূষণ তারা বন্ধ করতে পারে নাই। দূষণের জন্য আরো বেশি সুদূর প্রসারী পরিকল্পনা করতে হবে। কারণ আপনার যে এই ঢাকার আশেপাশে যে ডাইং ইন্ডাস্ট্রিগুলি আছে, এই যে গার্মেন্টস এর 1000-এর মতো, এগুলি তো নদীর জন্য আপনার ক্যান্সার, মানে লিটারালি আমি মনে করি যে ক্যান্সার। 1 কেজি জিন্সকে ট্রিট করতে 1000 লিটার পানি লাগে, 1000 লিটার ওয়েস্ট ওয়াটার হয়। এই ওয়েস্ট ওয়াটার তারা বিভিন্ন ভাবে খাল দিয়ে নালা দিয়ে বা ক্ষেতের মধ্য দিয়ে এরা শেষ পর্যন্ত এই আপনার তুরাগ নদী, টঙ্গী খাল, তারপরে আপনার শীতলক্ষা, বালু নদী, এইসব জায়গায় কিন্তু আপনার করে দেয়, মানে ফেলে দেয়। আবার কেউ কেউ এখানে এইসব দূষিত পানি, এই মানে বিষাক্ত পানি এরা আপনার গ্রাউন্ড ওয়াটার ইনজেক্ট করে দেয়। সেটা আরো বেশি ভয়ঙ্কর, কারণ গ্রাউন্ড ওয়াটার যখন আপনি ইনজেক্ট করতেছেন ওই বিষাক্ত পানি শত শত বছর থাকতে পারে, কারণ সেখানে কোনো সূর্যের আলো নাই, বাতাস নাই, কোনো রকমের বায়োলজিক্যাল বা কেমিক্যাল রিয়াকশন নাই, যার ফলে কেমিক্যাল রিয়াকশন থাকতে পারে মাইনর, কিন্তু বায়োলজিক্যাল কোনো রিয়াকশন নাই, যার ফলে ওই পানিগুলি দূষিত থাকে। এবং অর্থাৎ আপনি আগামী জেনারেশনকে আপনি বঞ্চিত করতেছেন, তাদের জন্য একটা বিষাক্ত ভবিষ্যৎ আপনি রেখে যাচ্ছেন। জি জি, তাহলে আমরা মোটামুটি এটা মানে ধরে নিতে পারি যে ডিটেল প্ল্যান আছে কি নাই আপনি হয়তো জানেন না, হয়তো আছে হয়তো নাই, কিন্তু এটুকু বুঝতে পারি যে যদি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর যে লক্ষ্য এবং ওনার যে পরিকল্পনা, যে খাল খননের যে পরিকল্পনা, এবং উনি যদি খালটা খনন করতে পারেন ঠিকঠাক মতো, যদি উদ্ধার করতে পারেন যেগুলো আপনি বললেন, তাহলে ওই যে প্রবাদ বাক্য যে খাল কেটে কুমির আনা, তাহলে কুমির আসছে না, ভালো কিছু আসবে, নাকি বলেন? না, এখানে কুমির আসবে না আপনার। এটা একটা ভালো উদ্যোগ, কারণ আপনার গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এটা একটা বড় ধরনের উদ্যোগ। অ্যাকচুয়ালি যে জিয়াউর রহমান সাহেবের যে প্রোগ্রামে, সেইখানে এই যে টাকা দেয়া হইতো, শ্রমের বিনিময়ে খাদ্য বা গম দেয়া হতো, গম দেওয়ার ফলে ওখানে এমপ্লয়মেন্ট জেনারেট হতো। এটাও চাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী যে যন্ত্রের পরিবর্তে মানুষকে বেশি ব্যবহার করা। একটা ভালো উদ্যোগ, যে অনেক বেকার আছে তারা কিছু টাকা পেলো। কিন্তু অনেক জায়গায় আছে যন্ত্র ছাড়া হবে না, যেখানে অলরেডি পানি আছে সেখানে তো হাতে কাটতে পারবে না, হাতে কাটা তো অনেকটা দুঃসাধ্য এবং এক্সপেন্সিভ, যন্ত্র ব্যবহার লাগবেই। তবে উদ্দেশ্যটাকে আরো বেশি রিফাইন করতে হবে। এখানে এই জলাধারটাকে মৎস্য চাষের জন্য ব্যবহার করতে হবে, হাঁস চাষের জন্য ব্যবহার করতে হবে, 2 পারে গাছ লাগাতে হবে, পানি ধরে রাখতে হবে, এবং ইরিগেশনের জন্য আশেপাশের খেতে ইরিগেশনের জন্য ব্যবহার করতে হবে। তার জন্য একটা প্ল্যান থাকবে। এবং আমি মনে করি কি যে খালকে কেন্দ্র করে আপনার কমিটি থাকবে,
সে কমিটি এটাকে ম্যানেজ আপনারা করবে। বলতে চাচ্ছেন যে একটা খালকে কেন্দ্র করে ওখানে একটা কয়েকজন লোককে দিয়ে একটা কমিটি বানিয়ে দেওয়া যেতে পারে এবং সেই কমিটির মাধ্যমে সেখানে মাছের চাষ থেকে শুরু করে নানা ধরনের কাজ করা যেতে পারে। বর্ষায় যখন হ্যাঁ, প্রচুর পানি আসবে, পানিটাকে ধরে রেখে সেই কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি চলবে এবং আবার যখন শীতকাল হবে তখন সেই পানিটাকে সেচ হিসেবে ব্যবহার করা যাবে। এই তো বলতে যাচ্ছেন। কিন্তু এটাই। এবং সেক্ষেত্রে আবার স্বার্থের দ্বন্দ্ব হয়ে যাবে না তো? না, সেইখানেই তো আবার কথা আছে যে যার কোনো ভূমি নাই, বাংলাদেশের অর্ধেক লোকের কোনো ভূমিই নাই। কিন্তু এখনকার কৃষি কিন্তু শুধু ভূমি কেন্দ্রিক না, এখন কিন্তু অনেক ক্ষেত্রেই করা যায় যে হাঁস পালন করবে। সে যদি এইখানে 1 কিলোমিটার খাল পায়, একটা লোককে দেওয়া হয় 1 কিলোমিটার খাল, যদি সে লিজ নেয়, সে কিন্তু 1000 হাঁস পালন করতে পারে। 1000 হাঁসে কিন্তু প্রতি মাসে কমপক্ষে 60-70 হাজার টাকা প্রফিট হয়। আগের মতো তো আর নেই যে শুধু খেতে ধান করলো, তারপরে ধান হলো, ধান করলো, পাট করলো। এখানে কৃষি অনেক ডাইভার্সিফাইড হয়ে গেছে, অনেক রকমের। আপনি যেমন ধরেন এই খালের পাট দিয়ে যদি আপনার এই গাছ লাগানো হয়, এবং গাছ যদি আপনি শেয়ার ভিত্তিকে দেন যে তুমি গাছ লাগাবা, মেনটেন করবা, তোমার অর্ধেক বা সরকারের অর্ধেক, হোয়াট এভার, এ ধরনের সোশ্যাল ফরেস্ট্রি তো প্রোগ্রাম আছে। এই জায়গায় আমার কাছে যেটা মনে হচ্ছে বিউটিফুল যে বিষয়টা হচ্ছে যে ইকোনমির সাথে ইকোলজির একটা ছিল। এবং সেখানে আমরা শুনেছিলাম মিডিয়ার খবর থেকে যে উনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে উনি এই হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, কিন্তু তারপর তাকে 14 দিনের রিমান্ডে নেওয়া হলো। আদালতে সাবমিট করার পর সেখান থেকে তাকে 2 সপ্তাহের জন্য রিমান্ডে দেওয়া হয় এবং রিমান্ড শেষে আজকে তাকে আবার কোর্টে প্রডিউস করা হয়। কোর্ট তাকে 2 সপ্তাহের জন্য কারাগারে পাঠায় এবং 2 সপ্তাহে কারাগারে পাঠানোর পর আগামী মাসের মানে এপ্রিলের 2 তারিখে তাকে আবারও আদালতে হাজির করা হবে এবং তখন কোর্ট কী সিদ্ধান্ত দেবে কি দেবে না সেটা অন্য কথা। কিন্তু আজকে আলোচনাটা হলো এটা নিয়ে যে যখন তাকে আদালত থেকে বের করে মানে আপনার জেলে নিয়ে যে কারাগারে নেওয়ার জন্য গাড়িতে ওঠানো হচ্ছিল, তখন সেখানকার সাংবাদিকরা হেঁটে যাওয়ার সময় তাকে কিছু প্রশ্ন করেন। অনেক ধরনের প্রশ্ন ছিল, আপনি কেন হত্যা করেছেন, হত্যার সঙ্গে কে জড়িত, আপনার সঙ্গে কে জড়িত, আপনাকে কারা নিয়োগ করেছিল, কী করেছিল না করেছিল, এগুলো অনেক ধরনের নানা ধরনের প্রশ্ন হয়, যেটা হয় আর কি। আপনারা দেখবেন যখন এভাবে কেউ একজন বেরিয়ে যেতে নেয়, সাংবাদিকরা তার পিছু নেয়, সাংবাদিকরা বুম হাতে নিয়ে নানা ধরনের এক একজন এক একটা প্রশ্ন করে, কিন্তু অনেকে বিরক্ত হন এই ধরনের প্রশ্ন দেখে। কিন্তু এর একটা কিন্তু সাইকোলজিক্যাল এফেক্ট আছে, এটা আপনারা মাথায় রাখবেন। সাইকোলজিক্যাল এফেক্ট কী, যখন নাকি নানা ধরনের প্রশ্ন উঠতে থাকে তখন যার উপর প্রশ্নটা করে সে এক পর্যায়ে তার ধৈর্য হারায় ফেলায় এবং ধৈর্য হারিয়ে ফেলে সে এমন কিছু কথা বলে দেয় যেটা থেকে হয়তো পরবর্তী সময়ে যারা নাকি এই অনুসন্ধান করেন, এই সমস্ত ইনফরমেশন চান, তদন্ত করেন, তাদের কিছু ক্লু মিলে যায়। কারণ এমনিতে তারা যখন জিজ্ঞাসাবাদ করেন তখন তো একটা টাইপড একই ধরনের প্রশ্ন তারা করতে থাকেন, আর এই সাংবাদিকদের প্রশ্নের মধ্যে বহুমুখী প্রশ্ন থাকে এবং যারা হেঁটে যায় তারা নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে যায়, যেটা এই নির্লিপ্ত মনোভাবটা ধরে রাখা সবসময় সহজ হয় না এবং অনেকে নানা ধরনের টুকটাক উত্তরও দিয়ে দেন। আমি এখানেও দেখলাম যে উনি কিন্তু কিছুটা অসহিষ্ণু হয়ে এক পর্যায়ে কিছু উত্তর দিলেন। প্রথম থেকে উনি খুব ঠান্ডা মাথায় বলছিলেন যে হত্যার সঙ্গে তিনি জড়িত নন। এই যে বললেন জড়িত নন, এই কথাটাই কিন্তু অবিশ্বাসযোগ্য। কারণ এই কারণে যে উনি কিন্তু শুরুতে বলেছিলেন, যখন ওদের কাছে ধরা পড়েছিলেন এই ইন্ডিয়ান মানে কলকাতা পুলিশের কাছে, মানে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে, তখন উনি কিন্তু প্রাথমিকভাবে বলেছিলেন যে উনি এই হত্যার সঙ্গে জড়িত আছেন এবং সেটা আমরা নিউজও পেয়েছি যে এসটিএফ সূত্র তারা জানিয়েছিল যে জিজ্ঞাসাবাদে ফয়সাল ও আলমগীর ঢাকায় ওসমান হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এটা কিন্তু শুরুতে প্রথমবার যখন ধরা পড়ে 14 দিন আগে। তারপরে এই 14 দিন তাকে এই দুজনকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের টেকনিকে তারা জিজ্ঞাসা করেছে, যেটা তদন্তকারী কর্মকর্তারা করে। ওনাদের তো নানা ধরনের টেকনিক আছে, এই টেকনিক খাটিয়ে খাটিয়ে ওনারা কিন্তু জিজ্ঞাসা করেছেন এবং জিজ্ঞাসা করার পর আরও নিশ্চয়ই 2-1টা ধাপ বাড়তি পাওয়া যাবে। ওনারা প্রথমত স্বীকার করেছেন যে ওনারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এখন এরপর যত প্রশ্ন উত্তর চলতে থাকবে, যত জিজ্ঞাসাবাদ হতে থাকবে, এক পর্যায়ে কোনো তাদের
আপনার যে শক্ত মনোভাবটা কিন্তু তারা কিন্তু একসময় কলাপস করে, এবং কলাপস করে কিন্তু অনেক সত্য কথা বলে দেয়। কিন্তু এখন আমরা দেখলাম যে 14 দিনের রিমান্ডের পর আদালত থেকে বেরোয় উনি তো কলাপস করলেনই না, পুরো উল্টো কথা বললেন। উল্টো কথাটা কি? যে উনি হত্যা সম্পর্কে কিছু জানেন না, এর সঙ্গে উনি জড়িত নন। ভাবুন, তার মানে কি? তার মানে শুরুতে যেটা ছিল যে উনি হত্যার সঙ্গে জড়িত, এখন উনি বলছেন যে উনি হত্যার সঙ্গে জড়িতই নন। তাহলে এই 15 দিনে কি তাহলে ওনাকে নানা ধরনের ট্রিটমেন্ট হয়েছে, কি হয়েছে না, হয়তো ওনার আত্মবিশ্বাস বেড়েছে যে অস্বীকার করে পার পাওয়া যাবে হয়তো বা, নাকি কি আমি জানি না, বলতে পারবো না। কিন্তু নানা ধরনের প্রশ্ন কিন্তু মানুষের মনে আসবে। এবং এখানে আমি দেখলাম যে বিক্ষিপ্তভাবে নানা ধরনের প্রশ্নের মুখে উনি দুটো কথা আমার খুব কানে লেগেছে। প্রথমত কথা হলো, একজন বলতেছিলেন, যখন উনি বললেন যে আমি হত্যার সঙ্গে জড়িত না, আমি জানি না কিছু, তখন একজন লোক বলেছিল সিসিটিভিতে তো আপনাকে দেখা গেছে। তখন দেখলাম এই ফয়সাল সাহেব তড়িৎ বেগে বললেন, হ্যাঁ আমাকে দেখা যেতে পারে, কিন্তু আমি গুলি করেছি এটা তো দেখা যায়নি। তার মানে সিসিটিভিতে যাকে দেখা গেছে ওটা ফয়সাল ছিল, এটা ফয়সাল সাহেব স্বীকার করছে। বাট উনি গুলি করেছে কি না এটা তো দেখা যায়নি, অতএব উনি নিজেকে নির্দোষ দাবি করছেন। তার মানে উনি ওই সময় ছিলেন, এটা তো স্বীকার করলেন উনি। তাহলে তারপরে কী হলো? তাহলে উনি ইন্ডিয়া পালালেন কেন? এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু আসবে, একটা প্রশ্ন একটা কিন্তু জড়িয়ে থাকবে। এরপর এক পর্যায়ে উনি যে কথাটা বললেন, যেটা নাকি এই আলোচনার মূল বিষয়, সেই জায়গায় উনি বললেন, আমরা শুনলাম, আমিও ওদেরকে শুনেছি আর কি ভিডিওতে। তিনি বললেন যে এর সঙ্গে জামাত শিবির জড়িত হতে পারে, তাদের দিকে খেয়াল করুন। এবং তারপরে উনি আরেকটা কথা বললেন যে ওসমান হাদি নিজেই নাকি জামাত শিবিরের সঙ্গে জড়িত ছিলেন। দেখুন, আমি কয়েকদিন আগে যখন তাকে প্রথম ধরা হয়, তখন আমি একটা কথা বলেছিলাম যে এটা নিয়ে এখন না রাজনীতি শুরু হয় আবার। কারণ ফয়সাল সাহেব, ওনাকে কি আপনারা মনে করেন উনি সত্যবাদী যুধিষ্ঠির? উনি যা বলবেন সেটাই কি আপনার সত্য বলে ধরবেন? এখন উনি যদি একজনের নাম বলে দেয় যে অমুকে জড়িত, তখন আব্দুর রহিম নামে এক লোকের নাম বললো যে আব্দুর রহিমের সঙ্গে জড়িত, আব্দুর রহিম এই জন্য আমাকে এত টাকা দিয়েছে বললো। এখন তাহলে কি যত আব্দুর রহিম আছে সবাই তো বিপদে পড়ে যাবেন, যে তাহলে তো আমাকে ধরবে। এখন ফয়সাল বললেই কি সেটা গ্রহণযোগ্য? ফয়সাল তো একবারে এক এক কথা বলছে। ফয়সালের কথার উপর আপনি কতটুকু নির্ভর করবেন? কিন্তু আমি নিশ্চিত এই যে উনি জামাত শিবিরের কথাটা উচ্চারণ করেছেন, এতেই কিন্তু এখন জামাত শিবিরের বিরুদ্ধে নানা ধরনের রাজনীতি শুরু হয়ে যাবে। বলা শুরু হবে জামাত এরকমই করে, বলা শুরু হয়ে যাবে জামাত ইচ্ছাকৃতভাবে এই ইলেকশনে একটা এগিয়ে থাকার জন্য এই কাজটা করেছে। বলা হবে জামাত আগে থেকেই নির্বাচন পিছিয়ে যাক এটা চাচ্ছিল, এই ঘটনার মাধ্যমে নির্বাচনটাকে পেছানোর জন্য তারা চেষ্টা করেছে। এগুলো কিন্তু আলোচনা হতে থাকবে। এই আলোচনা হলে এই আলোচনাগুলি যে একেবারেই ভিত্তিহীন আমি কিন্তু সে দাবি করছি না। কারণ দাবি করছি না এই কারণে, দাবি করলে যেটা আমাকে প্রমাণ করতে হবে, তার তো কোনো প্রমাণ আমার কাছে নাই। আবার এইটার উপর ভিত্তি করে আপনি তদন্ত চালাবেন সেটাও আমি বলছি না। কারণ আপনি এইটার উপর যদি ভিত্তি করে চালান, তাহলে ফয়সালকে আপনি সত্যবাদী হিসেবে বিবেচনা করছেন। ফয়সালকে সত্যবাদী লোক, খুব ভালো লোক, ভদ্রলোক। এখন দেখলাম তার খোঁচা খোঁচা দাঁড়িয়ে হয়ে গেছে। তো তাহলে কি প্রমাণ হলো সে ভদ্রলোক এবং সে খুব সত্যবাদী? এটাও তো নয়। কাজেই কতটুকু কি বলছে তার উপর নির্ভর করে আমি মনে করি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটা নিয়ে আবার নতুন অন্য ধরনের রাজনীতি হতে পারে। এবং আমি মনে করি এই সময় সরকারের কী কাজ, সরকারের কী দায়িত্ব, যত দ্রুত সম্ভব ফয়সালকে এদেশে ফেরত আনার চেষ্টা করা। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি সে ধরনের কোনো চেষ্টা করেছেন? আমার মনে হয় করা উচিত। কারণ দেখুন, ফয়সাল যে কাজটা করেছে সেটা ঘটনা ঘটেছে বাংলাদেশে, এর বিচার কিন্তু ভারতে হবে না। ভারতের কিন্তু এই বিচারের কোনো এখতিয়ার নাই। ভারত তাকে বিচার করবে ওই দেশে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে। সে ভারতের সঙ্গে যে অন্যায়টা করেছে সেটা হলো ভারতে উনি অবৈধভাবে ঢুকেছে, এই অপরাধে তার বিচার হতে পারে। কিন্তু হত্যার বিচারটা কিন্তু আসলে হবে বাংলাদেশে। ভারত যেটা করতে, তারা যে 14 দিনের জন্য তাকে রিমান্ডে নিল, নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করলো, ভারত যেটা করতে পারে এই জিজ্ঞাসাবাদগুলি হলো গিয়ে বাংলাদেশে যে বিচারটা হবে সেই বিচারের সাহায্যকারী বিভিন্ন তথ্য, এই তথ্যগুলো তারা বাংলাদেশকে দিয়ে দিবে। বাংলাদেশ এই তথ্যের উপর নির্ভর করে হয়তো বিচারটা করবে। কাজে যত দ্রুত সম্ভব আমি মনে করি বাংলাদেশের উচিত হবে ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে
ফয়সালকে ফেরত আনার জন্য দুতিয়ালি শুরু করা। আমাদের একজন খুবই ক্যারিসমেটিক পররাষ্ট্রমন্ত্রী আছেন, বলা হয় আর কি, ওনার ক্যারিসমা এখন আমি দেখি নাই, উনি কেন ক্যারিসমেটিক ওনাকে বলা হয় সেটাও আমি জানি না। তো উনি এখানে ক্যারিসমা দেখান না কেন? আমি তো আশা করবো খলিল সাহেব এখনই মাঠে নামবেন এবং কীভাবে ওনাকে দেশে ফেরত আনা যায় তার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক কর্মকাণ্ডগুলো শুরু করবেন যত দ্রুত সম্ভব। এখন বলবেন যে একজনের জন্য আমার এটা কেন করতে হবে, তার চেয়ে গুরুত্বপূর্ণ শেখ হাসিনা আছে। হ্যাঁ আছে, কিন্তু ইম্পসিবল কাজের দিকে সময় নষ্ট না করে যেটা পসিবল কাজ, যেটা সম্ভব সেটাই আগে করুন, ওইটা পরে দেখা যাবে, ওটা করা যাবে। কিন্তু এটা তো ইমিডিয়েট দরকার। এখানে যে হাদির মতো একটা ছেলের মৃত্যুকে কেন্দ্র করে এদেশে কিন্তু হইচই রাজনীতি কম হয়নি, অনেক কিছু রাজনীতি হয়ে গেছে। কাজে সেই রাজনীতিটাকে থামানোর জন্য হলে এটা করা দরকার। দেখুন নানা ধরনের কথা কিন্তু প্রচারিত আছে, অনেকে কিন্তু এমন কথা যে কথাটা নাকি ফয়সালের কথা থেকে আমাকে এই কথাটা শুনে একজন আমাকে এই কথা বললেন যে দেখুন উনি কিন্তু একটা কথা বলেছেন যে হাদি নিজেই ছিল জামাত শিবিরের লোক, এবং এর সমর্থনে কিছু বক্তব্য আছে। কেউ বলে থাকেন এই জামাত শিবিরের নাকি কিছু গুপ্ত লোক আছে বিভিন্ন জায়গায়, জামাত শিবিরের নাকি একটা সুইসাইড স্কোয়াড আছে, 230 জন না কয়জনের একটা তালিকা উনি একবার দিয়েছিলেন। তালিকা দেননি, সংখ্যাটা বলেছিলেন, যিনি গোয়েন্দা সংস্থার একজন লোক বলেছিলেন আমাকে যে এমন লোক নাকি জামাতের গুপ্ত অবস্থায় আছে, স্লিপিং ক্যাডার হিসেবে তারা আছে, এবং তারা নাকি যে কোনো প্রয়োজনে নিজের জীবন দিতেও প্রস্তুত আছে, এই ধরনের আর কি। তো তাদেরই একজন নাকি হাদি ছিলেন। দেখেন এই ধরনের কথা কিন্তু নানা ধরনের কথা, এগুলি হয়তো উর্বর কল্পনা প্রসূত কথা হতে পারে। এই কথাগুলো কিন্তু বাজারে ছড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত না তাকে আপনি আপনার কাছে না আনতে পারবেন। দূরে থাকলে অনেক কিছুই হবে, এক একজন এক একটা বলবে, কেউ তো আর চ্যালেঞ্জ করবে না, তাই না? কাজে এই চ্যালেঞ্জগুলো যাতে না করতে হয়, যেন সব কিছু মিলে আমরা যেন একটা সমাধানে পৌঁছতে পারি, আমরা যেন একটা প্রকৃত ঘটনাটা কী সেটা যেন জানতে পারি, এই জন্য যত দ্রুত সম্ভব এই ফয়সাল এবং আলমগীরকে এদেশে ব্যাক করা দরকার, এবং তাকে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিকভাবে যতদূর পরিশ্রম করা যায়, যতদূর চেষ্টা করা যায় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা করবেন, এই প্রত্যাশা আমি করি। আমি মনে করি এটা নিয়ে আগেই ওই চিলে কান নিয়েছে শুনিয়ে আপনি চিলের রাজনীতি শুরু করে দিবেন, এটা ঠিক হবে না। প্রিয় দর্শক, আমি সবসময় একটা কথা বলি, আমি আমাদের দেশে কোনো রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে জাতিগত বিভক্তি চাই না।